বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার ইউটিউব চ্যানেল জাগো দাস ভিডিও ওয়ান থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, কথা বলার জন্য আমি আছি এবং কথা আমি বলবই। যেখানে বাংলাদেশ সেখানে আমি হাজির হই বাংলাদেশের কথা বলার জন্য, এবং এই কথাই আমার বলতেই হবে। যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আমি এই কথা বলবো। প্রিয় দেশবাসী, শুরুতে আমি আমার আমার লেখা একটা কবিতা পড়ে আপনাদেরকে আমি আমার মূল আলোচনায় চলে আসব। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমার লেখা কবিতা আজকে শোনাবো। আপনারা জানি না কতটুকু আনন্দ পাবেন। যাব না ছেড়ে তোমায় মাগো, তুমি আছো বলে আজও আছি বেঁচে এই বাংলায়। বাংলার আকাশে কালো মেঘ, কখন বৃষ্টি আসবে? বাংলা হবে স্নান, সব আবর্জনা ধুয়ে মুছে নিয়ে যাবে বাংলা। বাংলা হবে পরিত্রাণ। তো প্রিয় দেশবাসী, এই কবিতা শুরুতে শোনালাম আপনাদেরকে, এবং আজকের যে কথা, সেই কথাগুলা আমি বলি। আমার বাংলাদেশের মানুষের যে সমস্যা, আমরা যে ভৌগোলিক দিক থেকে একটা বলতে হবে, আমাদের বাংলাদেশ বিশেষ করে ভারতের খুবই একটা গুরুত্বপূর্ণ দিক হলো, তার কোনো দেশের সাথে যদি বন্ধুত্ব বজায় না রাখে, কিন্তু বাংলাদেশের সাথে তার একান্তই বন্ধুত্ব দরকার, এবং সেই বন্ধুত্ব হবে গাঢ়, এবং বন্ধুত্ব থাকতে হবে তার চিন্তাধারায়, যে আসল বন্ধু হিসাবে থাকতে হবে। যে এটা যদি আপনার, বারবারই আমি একটা কথা বলি, যে বড় ভাই আর ছোটো ভাই যদি এই ধরনের সম্পর্ক ভারত করতে চায়, তা হবে না। প্রিয় দেশবাসী, আজকে যে চীন ভারতের 60 কিলোমিটার যে এরিয়ার ভিতরে ঢুকে গেল, সেই অরুণাচল যে এরিয়াটা, সেই এরিয়াটা ভারতের অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় চীন আজ ঢুকে গেছে। চীনের মানে তারা অলরেডি ক্যাম্প করে ফেলেছে। আমি গতকালকে একটা রিপোর্ট করেছি, আবার সেই রিপোর্ট আমি আবার করতেছি। কারণ চীন ভারতকে যে ভয় দেখাচ্ছে, ভারতকে ভাবতে তুলেছে। এখন ভারত কি চাচ্ছে এই মুহূর্তে, এটা নিয়ে বাংলাদেশ কি ভাবছে, এবং সের উপরে ভিত্তি করে আজকের যে আলোচনা আমি শুরু করলাম, সেই আলোচনার মূল কারণই হলো, বাংলাদেশ কখনো বাংলাদেশ কারোর জন্য অপেক্ষা করবে না। সেই দেশ এগিয়ে যাবে। প্রয়োজনে বাংলাদেশ মানে তার যে কাঠামো, তার নিজস্ব সব কিছু দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এতে আমাদের, যদি ভারত মনে করে আমাদের বন্ধুত্ব তাদের দরকার, তখন বন্ধুত্ব সে বজায় রাখবে। এবং তার কারণে আজকে আমি কিছু জিনিস দেখলাম, ভারত কিন্তু বাংলাদেশের পিছনে এখন কাজ করতেছে, কিভাবে বাংলাদেশকে এখন রাজি এবং খুশি করা যায়। আজকে কিছু জিনিস তাদের দেখতেছি। ভারত মানে আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক ইন্টিম গভর্নমেন্টের সাথে তাদের যোগাযোগ সৃষ্টি করেছে ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে। মানে তারা তৎপর হচ্ছে কিভাবে চায়নাকে টেকুল দিতে হলে বাংলাদেশকে প্রয়োজন, এবং বাংলাদেশ ও ভারতের প্রয়োজন, ভারত ও বাংলাদেশের প্রয়োজন। এই নিয়ে আমার এই আজকের কথা, সেই কথাগুলো আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি। সতর্ক থাকতে হবে। ভারত কেন সময়ে সময়ে আমাদের ব্যবহার করে, যখন সময় পুড়িয়ে গেলে তারা আমাদের লাত মেরে বের করে দেয়, এবং তারা মনে করে বাংলাদেশে তাদের কোনো প্রয়োজন নেই। তারা রাজনীতির ব্যাপারে, রাজনীতিবিদদেরও তারা মনে করে তাদের
ক্যাপচারে নিয়ে আসার জন্য এখন যখন মনে করে যে দলকে দিতে পারে সেই দল বর্তমান বিগত 15 বছর আওয়ামী লীগকে ব্যবহার করেছে, এখন তারা কাকে ব্যবহার করবে এটা নিয়ে তারা একটা পরিকল্পনার ছক অলরেডি সৃষ্টি করে ফেলেছে। এই পরিকল্পনার ছকটা হলো কাকে তারা নিতে চায়, বিএনপিকে চায় না জামাতকে চায় না অন্য ইসলামিক দলকে নিতে চায় না বর্তমান যে নতুন একটা দল গঠন হবে, মানে বাংলাদেশে ভবিষ্যৎ দেখতেছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করতে পারে সম্ভাবনা, তারা যদি গঠন করে ফেলে তখন মানে কাকে তারা নিবে না নিবে এটা নিয়ে তারা একটা ছক অলরেডি তারা সৃষ্টি করে ফেলেছে। প্রিয় দেশবাসী, ভারত মহাবিপদে বর্তমানে বাংলাদেশকে যে বিপদ সৃষ্টি করেছিল, আমি কয়েকটা প্রোগ্রামে আগে বলেছি আপনাদেরকে, যে যার জন্য গর্ত খুঁড়ে, যে যার ক্ষতি করে, যে যার জন্য গর্ত করবে, যে যার ক্ষতি করবে, সেই গর্ত এবং সেই ক্ষতির মধ্যে সে একদিন পড়তেই হবে। যে ভারত যে আমাদের জন্য যে গর্ত সৃষ্টি করেছে, ভারত যে আমাদেরকে হুমকি দামকি দেয় বিভিন্নভাবে, ভারত যে আমাদের রাজনীতি নিয়ে যে মানে রাজনীতির ব্যাপারে যে সেবা আজ বিগত 1971 থেকে আর লাস্ট বিগত 15 বছর আপনারা দেখেছেন কীভাবে ভারতের আগ্রাসন ছিল বাংলাদেশের উপরে। মানে ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে তার নিয়ন্ত্রণে, তার কবজার ভিতরে রাখার জন্য। সে সবসময় বাংলাদেশ ইউজ করেছে, বাংলাদেশকে এখনও ভারত ইউজ করতেছে, কিন্তু প্রয়োজনে বাংলাদেশকে তারা মানে মনে করে এটা তাদের প্রয়োজনে তারা বাংলাদেশকে তাদের করিডোর মনে করে, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মনে করে ওদের কোনো প্রয়োজনই নেই। তো আমরা কি মানে কারোর কোনো গোলাম নাকি? আমরা কি কারোর তাবেদার রাষ্ট্র নাকি? আমরা কি আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারবো না? আমাদের কি ভৌগোলিক সীমারেখা শুধু ভারতেরই প্রয়োজনে? আমাদের ভূখণ্ড কি শুধু ভারতেরই আন্ডার চলবে? আমাদের কি কোনো নিজস্ব কোনো কথা বলার অধিকার নেই? তো প্রিয় দেশবাসী, আমাদের সব কিছু আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা যদি সঠিক না থাকে, তাদের যদি তারা মানে দাবার মতো গুটি চাল দেয়, তাহলে এই রকম বাংলাদেশ ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হবে। বিগত 15 বছর ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। তার আগ্রাসন, তার সব কিছু পাওয়ার, তার বলেন স্পেশাল যে তার বাহিনী ভারতীয় বাংলাদেশের আনাচে কানাচে ছিল। বাংলাদেশের সব কিছু তারা জানে। বাংলাদেশের মানে নেভি ফোর্স, আর্মি ফোর্স এবং যত ধরনের বাহিনী আছে, সংগঠন আছে, সব কিছুর তথ্য তারা কিন্তু জানে। এর 15 বছরে তারা বাংলাদেশের সব তথ্য নিয়ে গেছে। প্রিয় দেশবাসী, আমরা সজাগ থাকতে হবে। আর আমরা ভারত বিদ্বেষী নই। আমার সব প্রোগ্রামে আমি বলি আমরা ভারত বিদ্বেষী নই, কিন্তু ভারত আমাদের কিভাবে ব্যবহার করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। যে ভারত গত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারত পাগলের মতো, যে পাগলা কুকুর যেভাবে ব্যবহার করে সেইভাবে বাংলাদেশের উপরে তারা বিভিন্নভাবে মানে পরিকল্পনার ছক করেছিল। প্রথমে করেছিল মানে হিন্দুদের দিয়ে, যে হিন্দুরা বাংলাদেশে টিকতে পারতেছে না, তারা মিডিয়া এইরকম করছে। সরকার থেকেও একটা প্রতিবাদ ছিল যে হিন্দুরা বাংলাদেশে নিরাপত্তা নাই, এই সেই নানানভাবে তারা শেষ পর্যন্ত আমেরিকাকেও সেটা বলেছিল যে বাংলাদেশের হিন্দুরা সেফ নেই। আমেরিকা তখন তাদের পাত্তা দেয়নি। তারপর তারা বন্যা দিয়ে, পানি সন্ত্রাসী করে বাংলাদেশকে একটা মহা বিপদে তারা ফেলে দিতে চেয়েছিল। তারপর যে ছাত্র জনতার যে আকুলভাবে মানে তারা যেভাবে চমৎকারভাবে মাঠে নেমে এই প্রতিকূলতার যে বাংলাদেশকে তারা যে ডুবিয়ে দিবে, বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ক্ষতি করবে, সেটাকে ওই ছাত্র জনতা মিলে এবং সেনাবাহিনী মিলে এবং যত প্রশাসন আছে সবাই মিলে একসাথে হয়ে এখানে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের কিছু লোক তারাও মাঠে নেমে এই যে পানি সন্ত্রাসী ভারতকে বুঝিয়ে দিল, তোমরা পানি দিয়ে কী করবা, আমাদের জনগণ যদি একটাকে, তোমরা মানুষ মেরেছ 200, 250 বা 500, এই তো আর তো কিছু নয়, এইটা আমরা মানে আমাদের দেশের জনগণ এটা রুখে দিয়েছে।
তা আল্লাহর কি মেহেরবান, আমরা যতই বিপদ আসুক যদি একতা থাকি, এখান থেকে প্রমাণ মিলে যে আমরা এক থাকলে আমাদের কেউ কিছুই করতে পারবে না। যে ভারত অনেকটা করেছে, এখন ভিতরে ভিতরে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হাতে নিয়ে তারা একটা পরিকল্পনার ছক আরেকটা করতেছে। অনেক সময় অনেক দেখা যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে মাইল লাগাচ্ছে, আওয়ামী লীগের কিছু মানে যারা অস্থিতিশীলতা করার জন্য আওয়ামী লীগের কিছু সংখ্যক মানুষকে দিয়ে তারা এই কাজ করাচ্ছে, এবং তারা এটা কাজ করার জন্য বিভিন্নভাবে তারা মানে পরিকল্পনার ছক করতেছে, একটার পর একটা করতেছে। এরপরে আজকে দেখলাম তারা বাবার পাগলের মতো হয়ে গেছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার জন্য। আজ কেন আমরা এটা দেখি বন্ধুত্ব রাখার জন্য? চীন যখন তার অংশ ঢুকে গেছে, হ্যাঁ, যে অংশটা তার খুবই জরুরি, সেই অংশ রক্ষা করতে হলে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ তার একান্ত দরকার। আর বাংলাদেশকে সে যন্ত্রণা দিয়ে, বাংলাদেশের মানুষকে মেরে, বাংলাদেশের মানুষের উপর আগ্রাসন সৃষ্টি করে, বাংলাদেশের ভিতরে এজেন্ডা করে বাংলাদেশকে যে ক্ষতিগ্রস্ত 15 বছর আগে করেছিল, সেটা বাংলাদেশের জনগণ জেনে গিয়ে ভারতের বিপক্ষে এখন বাংলাদেশের মানুষ মাথা চাড়া দিয়ে উঠছে। কারণ বাংলাদেশের মানুষ ভারতকে মোটেই পছন্দ করতেছে না। যেভাবে আমরা পাকিস্তানকে মোটেই পছন্দ না করার কারণে 71 আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ করেছিলাম, সেইভাবে এখন কিছু মেজরিটি বাংলাদেশির মানুষ চাচ্ছে ভারত আমাদের দেশের ব্যাপারে কোনো নাক গলাবে না। তাই ভারত শেষ পর্যন্ত কিছু কাবু হয়েছে। বর্তমানে চীনের মানে তাদের ভিতরে ঢোকার কারণে এখন তারা বাংলাদেশকে প্রয়োজন বোধ করছে। কেন করছে প্রয়োজন বোধ? আমি আপনাদের কাছে গতকালও এটার ব্যাপারে আমি বলেছিলাম যে তাদের যে চিকেন নেক, এটা শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরটা নামই হলো চিকেন নেক মানে এই যে তারা সরু রাস্তাটা চিকেন নেকের মতো, তাই দেখতে, তাই এই জায়গাকে বিশ্বের সবাই জানে যে এখানে চিকেন নেক একটা ওই জায়গাকে বলা হয়। এই শিলিগুড়ি করিডোর এটা বাংলাদেশ, চীন এবং মায়ানমার, এই তিনটা, নেপাল, বাংলাদেশ এবং চীন, এই তিনটা জায়গায় কিন্তু তিনটা জায়গার সীমানার মধ্যে এই চিকেন নেক আছে। কিন্তু ভারত সেখানে এই যে আপনার 7 সিস্টারে তার দখল, তার 7 সিস্টার 7টা রাজ্যরে সে যদি ঠিক রাখতে চায়, তো বাংলাদেশের গুরুত্ব মানে অপরিসীম। এই বাংলাদেশকে যদি তারা কষ্ট দিয়ে এই 7 সিস্টার তারা রক্ষা করতে পারবে না, কখনো পারবে না। এবং 7 সিস্টারের কিছু জায়গা আছে পুরা বাংলাদেশের, মানে বাংলাদেশের এখানে যাওয়া কোনো ব্যাপারই না। বাংলাদেশের আর্মি যদি চায় যে কোনো মুহূর্তে এই 7 সিস্টার দখল করতে পারবে। বাংলাদেশ যদি চায় 7 সিস্টার দখল করা বাংলাদেশের অনলি 5 থেকে 10 মিনিটের ব্যাপার। তো প্রিয় দেশবাসী, আমরা কেন আমরা মানে নম করব? কেন আমরা এত বাবা করব? কেন আমরা তাকে এত পূজা করব? সে কি? সে মহারাষ্ট্র, বড় রাষ্ট্র, হ্যাঁ, সে কি হয়েছে? আমরা ছোট হতে পারি, হ্যাঁ, আমরা যদি একতা থাকি, একতাই বল, আমি বারবার আমার সব প্রোগ্রামে বলি একতাই বল। যদি আমরা একতা থাকি তো কারোর কোনো শক্তি নাই, আমাদের দেশকে পাকিস্তান পারে নাই, হ্যাঁ, ভারতও পারবে না, কেউ পারবে না আমাদের সাথে। কারণ আমরা ভৌগোলিক দিকে একটা মানে আমাদের নদীমাতৃক দেশ, এখানে কেউ এসে মানে কিছু করতে হলে মানে উপর থেকে যদি কিছু করে বলতে পারবো না, কিন্তু নিচে গ্রাউন্ড লেভেলে বাংলাদেশের সাথে পারবে না কেউ। পৃথিবীর ওয়ার্ল্ডের যে কোনো জায়গার দেশে বাংলাদেশে গ্রাউন্ড লেভেলে আসে কোনো যুদ্ধই করতে পারবে না, কারণ বাংলাদেশের নদীমাতৃক দেশ। এখানে অনেক কিছু সমস্যা আছে, এখানে গিয়ে যে সারাটা টাইম লাগালে গ্রাউন্ড লেভেল যদি আপনার সমান থাকে না, মানে এখানে পানি থাকে, থাকে, তাহলে এখানে নদী থাকে, অনেক নদী থাকে, তাহলে এখানে চলাচলের অনেক অসুবিধা হবে। তারা উপর থেকে যা করে উপর থেকে করতে হবে। তো বাংলাদেশের সাথে যুদ্ধ করে ভারত পারবে না ইনশাল্লাহ। আমি এটা বলছি, বড় দেশ হতে পারে, তারা শক্তি অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, এরপরেও আমি বলছি তারা পারবে না। এত ইজি না, যে কোনো জিনিস এত ইজি মনে করলে ইজি না, সব জিনিস সহজ না। সব কিছুই আপনার মনে করা যায় সহজ, কিন্তু যখন আপনি বাস্তবিক যখন আপনি লড়বেন তখন বুঝবেন যে কত হার্ড।
ইজি বলা ইজি। আমার দেশ বাংলাদেশ, আমরা মানে 3 দিক দিয়ে ভারত, একদিক দিয়ে আমরা মায়ানমারের বর্ডার, কিন্তু আমরা 3 দিক দিকে ভারতের বর্ডার, একদিকে মায়ানমারের বর্ডার, আমরা হলে কি হবে? এই বর্ডারে যে ওনারা আসবেন, ওনার কোথায় জায়গা? আপনার সিলেটের বর্ডারের লোকে সিলেট যে বর্ডার, সেই বর্ডার হলো গিয়ে আপনার মানে কাদের সাথে জড়িত? সিলেটের বর্ডারটা হলো গিয়ে আপনার মেঘালয় আসামের সাথে সিলেটের বর্ডার। হিবাই করিমগঞ্জ আছে, করিমগঞ্জের সাথেও বর্ডার আছে সিলেটের। তো মেঘালয়, আসাম, করিমগঞ্জ, এই যে সীমানা, এই সীমানায় সিলেটের বর্ডারের সাথে। হ্যাঁ, এর বাদে আপনি চট্টগ্রামে যান, চট্টগ্রামের বর্ডারের সাথে মিজোরাম, ত্রিপুরা, আরও 2-3টা এরিয়া আছে এই চট্টগ্রাম বর্ডারের সাথে। তাইলে এই 2 জায়গা থেকেই তো আপনার সঠিকভাবে এখানে পুশ করলেও আমরা সাথে সাথে এখানে ভিতরে চলে যেতে পারবো ভারতের। তো ভারত আমাদেরকে যদি বন্ধু ভাবে না, তো তাদেরই সমস্যা, আমাদের কিছু নেই, আমাদের এখানে কিছু করার নেই। আমরা চাই না কারোর সাথে যুদ্ধ করতাম, কার সম্পত্তি, কারোর জায়গা, কারোর ভূখণ্ড আমরা দখল করারও বাংলাদেশের মানে বাংলাদেশ কখনো চায়নি এটা। বাংলাদেশ কোনো সরকারও চায় নেই, বাংলাদেশের জনগণও এটা চায় না। আমরা গরিব হতে পারি, গরিব থাকবো, অসুবিধা নেই। ডাল ভাত খেয়ে বড় হয়েছি, ডাল ভাত খাবো, অসুবিধা কী? 3 বেলা খাইতাম, এখন 2-1 বেলা খাবো, কোনো অসুবিধা নেই। তবে আমরা বাংলাদেশের কোনো তাবেদার রাষ্ট্র আমরা কেউ আমাদের করবে, পার্শ্ববর্তী দেশে যদি মনে করে বাংলাদেশ আমাদের করিডোর, তাহলে ভুল করবে। পার্শ্ববর্তী দেশ ভারত যদি মনে করে বাংলাদেশকে আমরা রিমোট কন্ট্রোলে চালাবো, তাও ভুল করবে। তারা যদি মনে করে কোনো রাজনীতিককে দলকে তারা হাত করে তার দেশের বেনিফিট নিবে, সেটাও ভুল করবে। এর আগেও করেছিল, পারেনি, এখনও যদি চিন্তা করে সেটা ভুল করবে। বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে হবে। বাংলাদেশের জনগণের কথা যদি ভালো চিন্তা করে, সেটা হবে তার জন্য মঙ্গল এবং তার দেশের জন্য মঙ্গল। তো প্রিয় দেশবাসী, ভারতের চিকেন নেক, এই যে শিলিগুড়ি করিডোর, এটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এই শিলিগুড়ি করিডোর দিয়ে সেই 7টা রাজ্য, 7 বনের, 7 সিস্টার, 7 বনের যে রাজ্য যেটা, সেটাকে তারা মানে আয়ত্তে তাদের নেওয়া বড়ই মানে কঠিন। এটার জন্য বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে সেই জায়গায় যেতে তাদের ইজি। তাই তারা চাচ্ছে বাংলাদেশের সাথে যদি তারা বন্ধু আচরণ না করে, তো বাংলাদেশের ভূখণ্ড তারা কীভাবে ইউজ করবে? আর বাংলাদেশের এই করিডোর, যে তাদের যে শিলিগুড়ি করিডোর, যে আপনার চিকেন নেক সবাই বলে, এই চিকেন নেকে তাদের যাওয়া, তাদের যোগাযোগ করা, যদি বাংলাদেশ আর অন্যদিকে চীন আর নেপাল সব যদি এক হয়ে যায়, তো তারা এই রাস্তা দিয়ে তারা ঢুকতেই পারবে না। এই সরু রাস্তা দিয়ে তারা কখনো তাদের 7 রাজ্য হারিয়ে যাবে, এই 7 রাজ্য তারা মানচিত্র থেকে হারিয়ে যাবে। তো প্রিয় দেশবাসী, 7 সিস্টার খুবই গুরুত্বপূর্ণ। এই 7 সিস্টার হলো গিয়ে আপনার ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটার মধ্যে অনেক কিছু আছে, প্রাকৃতিক সৌন্দর্য। এই 7 সিস্টার, এটা আপনার 7 সিস্টারের যে 7টা রাজ্যর নাম হলো মেঘালয়, আসাম, হ্যাঁ, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরি, নাগাল্যান্ড। এই 7টা যে নাম বললাম, এই 7টা রাজ্য নিয়ে 7 সিস্টার মানে 7 বনের রাজ্য বলা হয়। এটার বহু কারণ আছে। এটা 7 বনের রাজ্য। এখন এই রাজ্যগুলোর মধ্যেও অনেকে তাদের স্বাধীনতার জন্য, তারা আলাদা হওয়ার জন্য, ভারত থেকে তারা সরে দাঁড়াবার জন্য তারা আন্দোলন করতেছে। তো বর্তমানে তাদের আন্দোলন ঘনীভূত হচ্ছে। যদি এখানে বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট পেয়ে যায়, হ্যাঁ, বা চীন থেকে কোনো সাপোর্ট পেয়ে যায়, তাদের আরও অগ্রসর হয়ে যাবে, তারা আরও এক্সপার্ট হয়ে যাবে, তারা আরও মানে আধুনিকভাবে তারা ভারতের সাথে লড়তে পারবে। তখন ভারত বাধ্য হবে এই দেশকে স্বাধীন করে দিতে। তো প্রিয় দেশবাসী, আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের যদি কোনো ধরনের চিন্তাভাবনা থাকে, সেটাকেও আমরা সজাগ করে দিতে চাই যে বাংলাদেশ ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে তার সিস্টেমের মধ্যে পরিচালনা করিয়ে, তার সাথে বন্ধুসুলভ আচরণ করে, তাকে সবসময় কাছে যদি পেতে চাও, বাংলাদেশকে তুমি চাও, তাহলে ভারতকে বলছি, তুমি বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করবে এবং বন্ধু হবে বন্ধুত্বর মতো। এটা কোনো বিভেদ, কোনো কিছুর বিনিময়ে নয়,
বিনিময় হবে যে আমরা এক দেশ আরেক দেশের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এটাই হবে বিনিময়। বিনিময় এটা নয় আমি দিব তুমি কিছু আমাকে দিবে না, এটা হতে পারে না। বিনিময় হবে উভয় দেশের সুন্দরভাবে জনগণ কী চায়, জনগণের চাওয়া পাওয়া মিল করে একটা জনগণের জানতে হবে ভারতকে আমরা কী দিচ্ছি এবং ভারত আমাদের কী দিচ্ছে, এগুলা জনগণ পরিষ্কারভাবে জানতে হবে। এরপরে বিনিময় যদি হয় সেটা হবে সঠিক। প্রিয় দেশবাসী, ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই যে সেভেন সিস্টার, এই সেভেন সিস্টারের গুরুত্বপূর্ণ কতটুকু ভারতের জন্য এবং বাংলাদেশ এই সেভেন সিস্টারের জন্য বাংলাদেশের গুরুত্ব ভারতের কাছে কতটুকু, সেটা নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম। বাংলাদেশ এমন একটা ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থানকে আপনারা বাংলাদেশের মানুষ ছোটো ভাববেন না। আমরা ভৌগোলিক দিক বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ, সেটা বিবেচনা করে বাংলাদেশকে চীনও চাচ্ছে, ভারতও চাচ্ছে। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের গুরুত্ব পাকিস্তানও বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। কারণ কি বাংলাদেশের সাথে চীনও বন্ধুত্ব করতে চায়, এর কারণ কি ভারত তো বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, এটা মনে করেছে ভারত মনে করেছে বাংলাদেশ একটা তার করিডোর, বাংলাদেশ তার একটা মানে রাজ্যের মতো মনে করছে। যেমন খুশি তেমন নাচো, যেমন খুশি তেমন নাচাবে, সেটা আর হবে না ইনশাআল্লাহ। দেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, মানুষ জেনে গেছে কি হবে কি না, এটা মানুষের একটা মধ্যমণি হয়ে গেছে। আর এই মধ্যমণি এই ভূমিকা রাখার মূল নায়ক হলেন আমাদের ডক্টর ইউনূস। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তিনি আমাদেরকে প্রথমেই এটা বুঝিয়ে দিয়েছেন সেভেন সিস্টার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সেভেন সিস্টার ভারতের জন্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশ এর সুযোগ ব্যবহার করবে এবং বাংলাদেশকে যদি কোনো অশৃঙ্খল করতে চায় ভারত, বাংলাদেশও তার জবাব দিবে। সেই প্রিয় দেশবাসী, কখনো নিজেকে আত্মসমালোচনা করবেন, কখনো নিজেকে ছোটো মনে করবেন না। আপনার স্থান থেকে আপনি মনে করবেন আমি বড়, আপনার স্থান থেকে আপনি মনে করবেন আমি জমিদার, আপনার স্থান থেকে আপনি মনে করবেন আমারও আল্লাহ সব কিছু দিয়েছে, আমি কম কিসের। আপনার স্থান থেকে আপনি দুর্বল হলে অন্য কেউ আপনাকে আঘাত করবে। এই আঘাতের শিকার আমরা হতে চাই না। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে চাই। কারো তাবদার রাষ্ট্র কারোর এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না, আর মেনে নিতে পারে না। প্রিয় দেশবাসী, দুঃখের পর সুখ আসে, সুখের পর দুঃখ আসে, এটাই মানুষের জীবনের নিয়তি। জীবন চলার পথে সুখ দুঃখ থাকবে। যারা দুঃখে জীবন গড়ে তাদের সুখ যখন সে পায় তখন পিছনের দিকে সে চিন্তা করে, আর যখন যে সুখে সম্পূর্ণ জীবনতে সুখে থাকে সে দুঃখের জিনিস বুঝে না। যারা সুখ দুঃখ নিয়ে জীবন গড়া সেরাই মানুষ, সেরাই প্রকৃত মানুষ। যাদের জীবনে সুখেরও ছায়া আছে দুঃখেরও ছায়া আছে, তারা জীবন সম্বন্ধে অনেক কিছু জানে। তো প্রিয় দেশবাসী, সুখ দুঃখে জীবন যাদের গড়া সেরাই হলো বাঙালি। তাদের দুঃখও আছে সুখও আছে। তাই আমরা এই পৃথিবীর পরিমণ্ডলে পৃথিবীর যত জায়গা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের মানুষ আছে। আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি বাঙালি পেয়েছি, আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। কোথায়ও বাঙালি না পাই নাই, এমন কোনো দেশ নেই যে দেশে বাংলাদেশি মানুষ নেই। পৃথিবীর আনাচে কানাচে যেখানে বাঙালি আছে সেখানে আমরাও আছি। আমাদের দেশের নাম সম্পূর্ণ জায়গায় বাংলাদেশ বর্তমানে এখন চিনে। বাংলাদেশের মানচিত্র এখন আর আগের মতো নয়, এখন সবাই বাংলাদেশকে চিনে। প্রিয় দেশবাসী, আপনারা দুঃখে সুখে এটা জীবন, আর দুঃখে সুখে জীবন যার তারাই আসল। এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম। জীবনটা যেন আমরা গড়তে পারি, আর এই জীবন শুধু আমার জন্য নয়, আমার দেশের জন্য চিন্তা করতে হয়। তাই প্রিয় দেশবাসী, আমরা যেখানে থাকি
যেখানে থাকি সেখান থেকে আমরা ভয়েস করি যে বাংলাদেশ আমরা গর্ব, এটা সোনার বাংলা আমরা করব। যদিও আমি পারি না, আমার আরেকজন করবে, এটাই আমাদের দাবি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও মানে কোনো কিছু আপডেট পেলে আপনাদের সামনে হাজির হব। আমাদের কথাই হলো মানুষকে শোনানো, মানুষকে জানানো যে মানুষ যদি মানুষ অনেক কিছু বুঝে না, সেটা বোঝার জন্য তার মানে ব্রেইনকে, তার বিবেককে মানে একটু জাগ্রত করার জন্য আমার এই কথা কারোর বিরুদ্ধে নয়, কোনো দেশের বিরুদ্ধে নয়, আমার দেশের বিরুদ্ধেও নয়। আমার কথা শুধু হচ্ছে আমার দেশ নিয়ে আমি চিন্তা করব, এটা আমার স্বাধীনতা। আমার দেশের ভিতরে বাইরে থেকে ভিতর থেকে যদি কেউ আমার দেশকে নিয়ে উস্কানি করে, আমার দেশের মানুষকে নিয়ে কেউ মানে কথা বলে, আমার দেশের ভূখণ্ড নিয়ে কেউ কথা বলে, আমার দেশকে নিয়ে কোনো দেশ যদি কোনো চক্রান্ত করে আমার দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আমার দেশকে করিডোর মনে করে, এই রকম যদি কোনো কিছু মনে করে, ব্যাপারে আমার দেশের মানুষকে আমি সজাগ করব। সেই জন্য আমি আমার কথা বলা, আজকের এই বলাটাই হলো আমার এক দেশের জন্য। তো প্রিয় দেশবাসী, প্লিজ আমার যে ইউটিউব চ্যানেল জাগো দাস বিডি 1, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমার লাইক করে টিপ বটনে একটা লাইক দিবেন এবং আমাকে সহযোগিতা করবেন, এবং বাংলাদেশের মানুষকে আমার বয়সটা আপনারা জানিয়ে দিয়েন। এবং একজন যদি আরেকজনকে এইরকম পাস করে, তো সবাই জানতে পারবে বাংলাদেশ আসলে একটা ছোট্ট দেশ হতে পারে, ভারত একটা বৃহৎ শক্তিশালী দেশ হতে পারে। তাই বলে বাংলাদেশ ভারতের তাবেদার রাষ্ট্র হতে পারে না। এটা স্বাধীন ভূমি, স্বাধীন বাংলাদেশ, 71 স্বাধীন করে স্বাধীনতা পেয়েছি। দরকার হলে আবার রক্ত দিয়ে স্বাধীন করব। এরপরেও কারোর পায়ে মাথা নত করব না। ইনশাআল্লাহ আমরা এটা করতে পারি না। বাংলাদেশি জাতি বীরের জাতি, আমরা বীরের বেশে থাকবো। হতে পারি আমরা গরিব, আমরা ডাল ভাত খেয়ে বড় হয়েছি, 3 বেলা আমরা খেতে পারি, দরকার হলে আমরা 2 বেলা খাবো না। এরপরেও কারোর কাছে মাথা নত করব না। আমরা জাতি হিসাবে আমরা বীরের জাতি। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, তবুও এই বাংলাকে আমরা এই বাংলাকে কোনো আগ্রাসনের উপরে, আমরা সুবলের উপরে রাখবো না। এই বাংলাকে আমরা অলওয়েজ নিরাপদ রাখবো। এটা বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।